আমি আজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানি এবং শেয়ার ক্যাপিটাল এই সংক্রান্ত তোমাদের এমসিকিউ প্লাস চ্যাপ্টারগুলোর বেসিক কনসেপ্ট আমি বোঝাবো। একসাথে তোমাদের দুটো কাজই হবে, একটা হচ্ছে তোমাদের মেন্স প্লাস প্রিলিমস। ঠিক আছে, তো বেসিক কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার করো তাহলে কিন্তু অনেক কাজে লাগবে, যেটা প্রিলিমসের সমস্ত অ্যান্সারই করতে পারবে। তার সাথে সাথে মেন্সের অনেক তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে, বিশেষত এই ফাইনাল অ্যাকাউন্টসটা খুব কমপ্লিকেটেড হয় অনেক সময়, দু একটা এমন অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয় যেটা তোমার সঠিক তোমার যদি জানা না থাকে, অ্যাপ্লিকেশনটা তুমি যদি করতে না জানো তাহলে তোমার কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস প্লাস হচ্ছে শেয়ার ক্যাপিটাল, এই সংক্রান্ত বেসিক কনসেপ্ট আমি একটা দেব। মেন্সের জন্য প্রবলেম কোনো খুব একটা দেখাবো না, একটু সামান্য সময় পেলে দেখাবো। এখন প্রায় 8:50 বাজে। তো চেষ্টা করি তোমাদের কতটা কি পড়াতে পারি। তো এই যে ফাইন্যান্স অ্যাকাউন্টস, এই যে এইটা যেটা আছে তোমাদের সিলেবাসটা তোমার দেখায়, এটা হচ্ছে তোমার দেখো দুটো জিনিস লক্ষ্য করো সিলেবাসটা, মানে অ্যাকাউন্টিং যে সিলেবাসটা আছে এটা, হ্যাঁ, গ্রুপ বি এর B3 যে তোমার পেপারটা আছে, সেই B3 পেপারে আমি কালকে এই চ্যাপ্টারটা এমসিকিউ আমি করিয়েছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আরো 50টা আমি এমসিকিউ করাবো। তার সাথে সাথে আমার ব্রাঞ্চ অ্যাকাউন্টিং ইন্স্যুরেন্স এগুলো আমার রেডি হয়ে গেছে, পার্টনারশিপটা আমার রেডি হয়ে গেছে। কিন্তু যেহেতু এইটার সাথে কিছুটা তোমার রিলেটেড আছে এই চ্যাপ্টার দুটো, প্রথমে আমি এই কোম্পানি ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাকাউন্টিং ফর শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার্স, এইটা আমি প্রথমে আলোচনা করব। আলোচনা করার পরে, হ্যাঁ, আস্তে আস্তে করবো, কারণ এটা প্রচুর সময় লাগবে, এটা কিন্তু একটা ক্লাস হবে না, এটা অন্তত পক্ষে 5-7খানা আলোচনা হবে। ঠিক আছে, খুব কম করে বললাম, ঠিক মতো চললে 5-6-7খানা ভিডিও মিনিমাম লাগবে খুব। আর কোম্পানি অ্যাকাউন্টসটা করবো, এই দুটো ফার্স্ট অর্থাৎ 5 এবং 8 এটা রিলেটেড, তার জন্য 5 এবং 8টা আমি প্রথমে করব। এসো আমি 5 নম্বরটা শুরু করি। 5 নম্বরটা শুরু করার জন্য এটা হচ্ছে তোমার 5 নম্বরটা শুরু করার জন্য যেটা আমাকে যেতে হবে প্রথমে, সেটা হচ্ছে দেখো লেখা আছে মিনিং অফ কোম্পানি, মেনটেন্স অফ বুক অফ অ্যাকাউন্ট, স্ট্যাচুরি বুকস অ্যান্ড রিটার্ন। এই সমস্ত বিষয়গুলো কি জিনিস আছে। ইস্যু অফ শেয়ার দেখছি, আর প্রথমে সিলেবাসটা পড়ে নিই, সিলেবাসটা কি কি আছে। ইস্যু অফ শেয়ার, ইস্যু ইস্যু করছো ফর ফিউচার হচ্ছে, ইস্যু হচ্ছে ইস্যু আদার দেন ইন ক্যাশ কনসিডারেশন, অ্যান্ড ইস্যু টু দ্য প্রোমোটার, প্রোরাটাক ইস্যু অফ শেয়ার্স, ইস্যু অফ ডিবেঞ্চার্স, সুইট ইকুইটি, রাইট এন্ড বোনাস শেয়ার্স, রুলস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, alteration of shares capital, conversion of fully paid shares into stock, equity shares with different rights, underwriting of shares and debentures rules, determination of underwriter's liability with marked, unmarked, and firms underwriting accounting, redemption of preference shares, redemptions of debentures, buyback of securities. এই যে টোটাল একটা বিশাল বড় জিনিস, এটা তুমি যদি এটাকে আমাদের সিএ স্ট্যান্ডার্ড, সিএ ইন্টার থেকে করতে পারো, আমার মনে হয় এখান থেকে এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা তুমি না পারা হবে। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে এই বিষয়টা আমি সিএ ইন্টার থেকে করাবো। ঠিক আছে, সিএ ইন্টার থেকে করালে তোমার বেসিক্স নলেজটা অনেক বেশি ডেভেলপ হবে। এসো আমরা প্রথমে এটা কি পড়তে হবে প্রথমে আমরা দেখি। দেখো একবারে শুরু করি, মিনিং অফ কোম্পানি, মেনটেন্যান্স অফ কোম্পানি, যে বুকস অফ অ্যাকাউন্ট, সমস্ত জিনিসগুলো কোথায় লেখা আছে। দেখো এই বইটি, হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানিজ, এইটাতে প্রিপারেশন অ্যান্ড ফাইন্যান্স, হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু তোমার এই জিনিসগুলো বেশিরভাগটা কভার করা আছে।
ঠিক আছে, এইটা তোমরা কিন্তু এই পিডিএফটা তোমরা সিএ আইসিআই, এই যে আইসিআই আছে, এই আইসিআই সাইট থেকে তুমি ডাউনলোড করতে পারবে, অ্যাভেলেবেল, ফ্রিতে অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা তোমার জন্য কিছু লাগবে না, ফ্রিতে অ্যাভেলেবেল। স্টাডি মেটেরিয়াল যাবে, স্টাডি মেটেরিয়াল গিয়ে এই চ্যাপ্টারটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলে তোমাকে এই চ্যাপ্টারটা কি আছে সেটা আমি আমি এই বেসিকটাতে এতে যাচ্ছি, নিচে থেকে মিনিং অফ কোম্পানি, কোম্পানি মানে কি, এখান থেকে শুরু হচ্ছে এই চ্যাপ্টার। একবার তোমার সিলেবাসে যা আছে সেটাই। কোম্পানি মানে কি, অ্যাজ পার সেকশন 220, অ্যাজ পার সেকশন 220 কার সেকশন এটা বলো তো, এটা কার সেকশন? এটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট 2013 এর সেকশন। তোমরা জানো যে আমাদের আগে একটা কোম্পানি অ্যাক্ট ছিল, সেটা হচ্ছে তোমার 1956 এর যে কোম্পানি অ্যাক্ট, সেটা এখন আর নেই। তার পরিবর্তে ডেভেলপড যত পরিবর্তন গেছে তার জন্য আমাদের এই কোম্পানি অ্যাক্ট 2013 শুরু হয়েছে। আজ অনেকদিন হয়ে গেল, তাই 2020-তে কিন্তু কোম্পানির যে ডেফিনেশন দেওয়া আছে, কোম্পানি মিনস এ কোম্পানি, দেখা গেছে কোম্পানি মানে হচ্ছে একটা কোম্পানি incorporated under Company Act 2013 or under any previous company law of the Company Act 1956। অর্থাৎ কোম্পানি হচ্ছে কোম্পানি যেটা তোমার 2013 সালে কোম্পানি অ্যাক্ট অনুসারে অথবা এর কোনো প্রিভিয়াস কোম্পানি অ্যাক্ট অনুসারে যদি সেটা গঠিত হয়ে থাকে। ডিফারেন্ট টাইপস অফ কোম্পানিজ হ্যাভ বিন ডিফাইন্ড আন্ডার ভেরিয়াস সাবসেকশন অফ দ্য কোম্পানি 13। বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের কোম্পানিগুলো ডিফাইন করা আছে, কোনটা প্রাইভেট কোম্পানি, কোনটা পাবলিক কোম্পানি, কোনটা স্মল কোম্পানি, কোনটা হোল্ডিং কোম্পানি, সমস্ত কোম্পানির ডেফিনেশন, কোনটা ফরেন কোম্পানি, তার ডেফিনেশন কিন্তু আমাদের কোম্পানি অ্যাক্টের এই সেকশন 2 তে ডেফিনেশন, সেকশন 2 তার ডেফিনেশন গুলো দেওয়া আছে। দেখো তাহলে 20 তে দেওয়া আছে কোম্পানির ডেফিনেশন, আর 20 এখানে 2 ক্লজ 21 এ দেওয়া আছে হ্যাঁ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি দেখো এলে তোমাদের এমসিকিউ আসতে পারে। Guarantee মানে কি, means a company having the liability of the members limited by memorandum to such amount as the members may respectively undertake to contribute to the asset of the company in the event of its being owned up। যখন কোম্পানিটা ওন্ডিং আপ হয়ে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে তখন হ্যাঁ তখন তাদের তাদের দায়বদ্ধতাটা এই যে কোথায় লেখা থাকবে মেমোরান্ডাম, হ্যাঁ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকবে মোয়াতে। ঠিক আছে, তো ওরা দায়বদ্ধ হচ্ছে, স্বীকার করছে যে আমরা এত টাকা পর্যন্ত কন্ট্রিবিউট করব, তাহলে ওরা গ্যারান্টি দিচ্ছে। তারপরে অ্যাট দ্য টাইম অফ ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি, যখন কোম্পানির মেম্বাররা, ওই কোম্পানি যারা শেয়ার হোল্ডার তার মেম্বাররা, তখন যারা আন্ডারটেক করে যে এইটা এই লাইবিলিটি আমরা বেয়ার করবো অ্যাট দ্য টাইম ওয়েন্ডিং আপ, সেটা হচ্ছে তোমার কোথায় লেখা আছে 221-এ। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার। তাহলে দেখো 21 হয়ে গেল, সরি লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাব, গ্যারান্টি হয়ে যাওয়ার পরে আমরা যাব 222 শেয়ার। দেখো নেক্সটে যাও, কোম্পানি লিমিটেড বাই শেয়ার 222। 222 হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার। Means a company having the liability of its members limited by the memorandum of amount, if any, unpaid on the shares respectively held by them। তাহলে এখানে একটা কোম্পানির মেম্বাররা হ্যাঁ শেয়ার ক্যাপিটাল যারা কেনে কোম্পানির সাথে তারা কতটা লাইবেল থাকবে, তার আনপেডটা মনে রাখবে। এই আনপেডটা আছে, ধরো একটা লোক একটা কোম্পানিতে 1 লক্ষ শেয়ার কিনেছে, 1 লক্ষ 1 লক্ষ শেয়ার কিনেছে। ঠিক আছে, তাহলে 1 লক্ষ যদি শেয়ার কেনে তাহলে ইন্টু যদি 10 টাকা করে এক একটা শেয়ারের দাম হয় তাহলে 10 লক্ষ টাকা। এখন যখন শেয়ার কল করেছে, ধরো কোম্পানি কল করেছে 8 টাকা করে, তাহলে 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকা হচ্ছে লাইবিলিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে 2 লক্ষ টাকা লাইবিলিটি। এই 2 লক্ষ টাকায় কিন্তু ওন্ডিং আপের সময় তাকে দিতে হবে, হ্যাঁ যখন তাকে কল করবে। ঠিক আছে, তাহলে মিনস এ কোম্পানি হ্যাভিং দ্য লাইবিলিটি অফ ইটস মেম্বার্স লিমিটেড বাই দ্য মেমোরান্ডাম
to the amount, if any, unpaid on the shares respectively held by them. যতটা তাদের কাছে শেয়ার থাকবে তার প্রতি কিছু, ধরো এমনও তো হতে পারে যে 100% পেড আছে, তাহলে সেই ক্ষেত্রে তার লাইবিলিটি থাকলো না। এরপর হচ্ছে 242 তা কি দিচ্ছে, ফরেন কোম্পানি। ফরেন কোম্পানি কাকে বলে, কোথায় ফরেন এনি কোম্পানি আর এ বডি কর্পোরেট। দেখো বডি কর্পোরেট ডেফিনিশন আলাদা আর কোম্পানির ডেফিনিশন আলাদা, ঠিক আছে। ইনকর্পোরেটেড আউটসাইড ইন্ডিয়া, কোনো কোম্পানি বা কোনো বডি কর্পোরেট যাদের ইনকর্পোরেশন হয়েছে বাইরে, কিন্তু কি আছে, হ্যাজ এ প্লেস অফ বিজনেস কোথায় আছে, ইন্ডিয়াতে আছে। প্লেস অফ বিজনেস ইন্ডিয়াতে আছে। অনেক কোম্পানি আছে যাদের জন্ম হয়েছে বাইরে কিন্তু ভারতে বিজনেস করে, প্লেস অফ বিজনেস আছে ইন্ডিয়াতে, ঠিক আছে। বাই ইটসেলফ তারা নিজেরা ডাইরেক্টলি করতে পারে, থ্রু এজেন্টের মাধ্যমে করতে পারে, ফিজিক্যালি করতে পারে, আবার অনলাইন ইলেকট্রনিক মোডে করতে পারে। তাহলে ফরেন কোম্পানি কাকে বলবো, এটা কন্ডাক্ট অর অ্যান্ড কন্ডাক্ট এনি বিজনেস অ্যাক্টিভিটি ইন ইন্ডিয়া অর এনি আদার ম্যানার, যে কোনো ভাবেই যদি তারা ইন্ডিয়াতে বিজনেস করে তাদেরকে কিন্তু আমরা ফরেন কোম্পানি বলবো। ইন্ডিয়ার সাথে ট্রানজাকশন হলেই কিন্তু সেটা ফরেন কোম্পানি হয়ে যাবে, ঠিক আছে। তার এদের জন্ম কিন্তু ইন্ডিয়াতে নয়, এই সকল কোম্পানিগুলোর জন্ম কিন্তু ইন্ডিয়াতে নয়, ওরা বাইরে জন্ম হয়েছে ইন্ডিয়ার কোম্পানিগুলো। এনি কোম্পানি আর বডি কর্পোরেট, হ্যাঁ, আউটসাইডে ওদের ইনকর্পোরেট হয়েছে, সেটা জাপানে হতে পারে, ইউএসএ হতে পারে, ইউকেতে হতে পারে, যে কোনো দেশে হতে পারে, কিন্তু তারা বিজনেস করতে ইন্ডিয়াতে, ঠিক আছে। এদের আবার অনেক শর্ত আছে, ছোট অনেক বড় চ্যাপ্টার আছে, ঠিক আছে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। এরপরে দেখো কি আসছে, এরপরে আসছে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করো। 245 গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানি আমরা কাকে বলবো, গভর্নমেন্ট কোম্পানি মিনস এনি কোম্পানি, ঠিক আছে। গভর্নমেন্ট কোম্পানি মিনস এনি কোম্পানি, হ্যাঁ, ইন হুইচ নট লেস দেন 51%। দেখো 50% নয়, কিন্তু তোমাদের মানে অনেক ভুল হতে পারে, এটা তোমাদের এমসিকিউতে দিতে পারে, নট লেস দেন 51%, 51% এর কম হবে না, ঠিক আছে। তার মানে 50% বেশি হলে কি হবে, হবে না, 50% বেশি হলে হবে না, বলছে নট লেস দেন 51%। তাহলে ধরো 50.5 হয়ে গেল, হবে, হবে না, তাহলে কত হবে, নট লেস দেন 51 or equal to greater than হবে, কি আছে। পেড আপ শেয়ার ক্যাপিটাল ইজ হেল্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা কোনো স্টেট গভর্নমেন্ট হতে পারে, হ্যাঁ, বা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বলতে অনেকগুলো 2-4টা স্টেট গভর্নমেন্ট মিলে একটা কোম্পানি শেয়ার হোল্ডিং করতে পারে, or in any part of the capital central government and any partly by own or more state government, and includes a company which a subsidiary company of such of government of company। তাহলে দেখো কি দাঁড়ালো, তাহলে একটা কোম্পানি যদি মোর দেন 51%, ঠিক আছে, মোর দেন ইকুয়াল টু 51% হতে হবে, সেটা গভর্নমেন্ট কোম্পানি হবে। কখন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, সিজি হতে পারে, ডাইরেক্টলি সিজি হতে পারে, স্টেট গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট হতে পারে, সিজি প্লাস এসজি হতে পারে, ঠিক আছে। এই কম্বিনেশন করে যদি টোটালি 51% এর বেশি হয়ে যায়, সেটাকে আমরা গভর্নমেন্ট কোম্পানি বলবো, ওকে। 1% কোম্পানি, 1% কোম্পানি হচ্ছে সেকশন 262। আমরা কিন্তু মনে রাখবে এই সেকশন গুলো ভেরি ইম্পর্টেন্ট। 1% কোম্পানি, এখন এই 1% কনসেপ্ট আগে ছিল না, এর 2013 সাল থেকে কিন্তু 1% কোম্পানি এসেছে, ঠিক আছে। মিনস এ কোম্পানি হুইচ ইজ অনলি 1%। দেখো তাহলে প্রাইভেট কোম্পানি ছিল আর তোমার পাবলিক কোম্পানি ছিল, তাই না। এখন তার সাথে যোগ হয়েছে 1% কোম্পানি, হ্যাঁ, একজন মেম্বার নিয়েও আমরা 1% করতে হতে পারে। এরপর 268 প্রাইভেট কোম্পানি means a company having minimum and paid up share capital as may be prescribed। prescribed অ্যামাউন্টটা কত সেটা কিন্তু বলা নেই, কত প্রেসক্রাইব হতে পারে, টাইম টু টাইম কত হতে পারে সেটা বলা নেই কিন্তু। and which it হ্যাঁ, and which by it আর্টিকেলে থাকবে কি, রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার এর শেয়ার। দেখো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যে তাদের কিন্তু শেয়ার ট্রান্সফারের রেস্ট্রিক্ট, যেমন পাবলিক কোম্পানি শেয়ার ট্রান্সফার করতে পারে, এরা পারবে কিন্তু রেস্ট্রিকশন আছে। আর হ্যাঁ,
রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার ইট শেয়ার, পারবে কিন্তু রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিক্টেড আছে, এক্সেপ্ট ইন কেস অফ 1% কোম্পানি লিমিট দ্য নাম্বার অফ ইট মেম্বার্স 200। 1% কোম্পানির ক্ষেত্রে একজনই হবে, কিন্তু এই যে প্রাইভেট কোম্পানি, এটা কিন্তু 1% কোম্পানিটা প্রাইভেট কোম্পানি, এই যে 1% কোম্পানি দেখলে এটা কিন্তু প্রাইভেট কোম্পানি, 1% কোম্পানি হচ্ছে প্রাইভেট কোম্পানি। আর এই যে প্রাইভেট কোম্পানি বলছি, হ্যাঁ, 1% কোম্পানি ছাড়া অন্য যে প্রাইভেট কোম্পানি থাকবে তাদের মেম্বার কিন্তু 200-র বেশি হবে না, ঠিক আছে? হ্যাঁ, তাদের মেম্বার কিন্তু 200-র বেশি হবে না, প্রোভাইডেড দ্যাট provided that provided that where two or more person hold one, দেখো একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লজ দেওয়া আছে এখানে, সেটা একটু মনে রাখবে। provided that two or more person hold one or more shares in a company jointly, they shall for the purpose of the sub clause be treated as single member। ধরো আমার পরিবারে একটা প্রাইভেট কোম্পানির আমরা জয়েন্টলি শেয়ার নিয়ে আছি, তাহলে ধরো জয়েন্টলি যদি আমি শেয়ার নিয়ে থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু 50টা শেয়ার নিয়ে আছি, তাহলে ইন্টু 2 হয়ে আছে 100টা, কিন্তু আমাকে ধরবে কিন্তু দুজন মিলে সিঙ্গেল ধরবে 50টা ধরবে। provided that two or more person hold one or more shares, হ্যাঁ, মোর শেয়ারস ধরে আছে, ওয়ান আর মোর শেয়ার, ঠিক আছে, কোম্পানি জয়েন্টলি দে শেয়ার ফর দ্য পারপাস অফ দিস সিঙ্গেল মেম্বার ধরে, তাকে কিন্তু একটা সিঙ্গেল মেম্বার, তাহলে এটা বলছি না, তাকে কিন্তু সিঙ্গেল মেম্বার যতগুলি জয়েন্টলি ধরে তাহলে মেম্বার কাউন্ট হবে 1, এটা মনে রাখবে। অনেক সময় দিয়ে দিতে পারে, ক্যালকুলেশন করো এই কোম্পানি মেম্বার কত, এইগুলো ক্যালকুলেশন করতে দেয় অনেক সময়। পার্সন হু আর, দেখো প্রোভাইডেড ফার্দার দ্যাট পার্সন হু আর ইন দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য কোম্পানি, যারা ওই কোম্পানিতে চাকরি করতো, হু আর মেম্বার অফ দ্য কোম্পানি, যারা ওই কোম্পানি চাকরি করে আর কি, পার্সন হু হ্যাভিং বিন ফর্মালি ইন দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য কোম্পানি, ওই কোম্পানিতে তোমার এমপ্লয়মেন্ট ছিল এবং ওই কোম্পানি তার শেয়ার ক্যাপিটাল মেম্বার হয়েছিল যে কোনো ভাবে হোক না কেন, অ্যান্ড হ্যাভ কন্টিনিউ টু বি মেম্বার আফটার দ্য এমপ্লয়মেন্ট সিজড, তারপরে কিন্তু ওরা মেম্বার চালিয়ে যাচ্ছে, তাদের কিন্তু মেম্বার হিসেবে ধরা হবে না, ঠিক আছে? ধরো কোন এমপ্লয়ি ইসব, কোন এমপ্লয়িকে ইসব ইস্যু করা হয়েছে, তাহলে ইসব হয়েছে তো তার শেয়ার হোল্ডার হয়ে গেছে, তাহলে তাহলে তারপরে সে রিটায়ার করে গেছে, তাহলে সেই যে রিটায়ার করে গেছে এমপ্লয়ার হিসেবে যে ও শেয়ার পেয়েছে, হ্যাঁ, পরবর্তীকালে ও যখন রিটায়ার করে যাবে তাহলে কি হবে, শ্যাল নট বি ইনক্লুডেড দ্য মেম্বার, হ্যাঁ, নাম্বার অফ মেম্বার, সে নাম্বার অফ মেম্বার হিসেবে তাকে ট্রিট করা হবে না। prohibits any invitation to public to subscribe for any securities of the company। আরেকটা prohibition কি আছে, কোনো পাবলিক কি সাবস্ক্রাইব করার জন্য ইনভাইট করতে পারবে না, ঠিক আছে? এই ছিল তোমার একটা প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি একটা ভালো করে পড়বে, এটা ইম্পর্টেন্ট। প্রাইভেট কোম্পানির ডেফিনেশনটা একটু বড় আছে, এটা একটু ভালো করে পড়বে। এরপরে চলে এসো সেকেন্ড কি আছে দেখো, এরপর হচ্ছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি এটা কাকে বলবো? পাবলিক কোম্পানি হচ্ছে মিনস আ কোম্পানি হুইচ ইজ নট এ প্রাইভেট কোম্পানি। প্রথম হচ্ছে সে প্রাইভেট নয়, তাহলে আমরা কিন্তু এটা প্রাইভেট কোম্পানি নয় প্রথমে। আর 2 নম্বর কি, হ্যাজ অ্যান্ড লেখা আছে, অ্যান্ড এটার সাথে কি আছে, অ্যান্ড হ্যাজ এ মিনিমাম পেড আপ শেয়ার ক্যাপিটাল অ্যাজ মে বি প্রেসক্রাইব, মিনিমাম শেয়ার ক্যাপিটাল যতটা প্রেসক্রাইব করবে কোম্পানি অ্যাক্টে, হ্যাঁ, provided that a company which is a subsidiary of a company not being a private, এটা কিন্তু এমসিকিউ জন্য, এটা কিন্তু এমসিকিউ জন্য ধরে রাখো, ঠিক আছে? তাহলে a company not being a private company shall be deemed to be public company for the purpose of the act when the subsidiary company continues to be the private company of its article। আবার পড়ছি, একটা প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, একটা যদি প্রাইভেট কোম্পানি একটা পাবলিক কোম্পানি সাবসিডিয়ারি হয়, তাহলে কিন্তু সেই প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানি হিসেবে ধরা হবে, ডিম করে দেওয়া হবে। বোঝা গেল? একটা পাবলিক কোম্পানি আছে, ধর এক্স একটা পাবলিক কোম্পানি, এক্স একটা হচ্ছে পাবলিক প্রাইভেট কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি এক্স একটা প্রাইভেট কোম্পানি আছে, আর এক্স এর একটা সাবসিডিয়ারি আছে ওয়াই, ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে কিন্তু তোমার, হ্যাঁ,
সরি, এটা হচ্ছে তোমার পাবলিক কোম্পানি, এক্স হচ্ছে একটা পাবলিক কোম্পানি, এক্স হচ্ছে একটা পাবলিক কোম্পানি, আর ওয়াই হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, ওয়াই হচ্ছে একটা প্রাইভেট, এক্স এর সাবসিডারি হচ্ছে ওয়াই, কিন্তু এই ওয়াইটাকে কিন্তু আমার কি করা হবে, ডিম পাবলিক ধরা হবে, ওয়াইটাকে কিন্তু পাবলিক কোম্পানি ধরা হবে, এটা হচ্ছে তার অর্থ। ঠিক আছে, আরেকবার পড়ে দিচ্ছি, provided that a company which is a subsidiary of a company not being a private company, তার মানে সে পাবলিক কোম্পানি, and shall deem to be public company for this purpose of this act, even when the such subsidiary company contributes to be a private company of its article, তার আর্টিকেলে কিন্তু তাকে প্রাইভেট বিষয়ে ডিক্লেয়ার করা আছে, এই কোম্পানিটা, এই কোম্পানির আর্টিকেল, মানে আর্টিকেল অফ মেমোরেন্ডাম বলো, আর্টিকেল অ্যাসোসিয়েশন বলো, তাকে প্রাইভেট কোম্পানি বলা আছে, কিন্তু এ যখন একটা পাবলিক কোম্পানির সাবসিডি হয়ে আছে, তাকেও কিন্তু একেও কিন্তু একটা পাবলিক কোম্পানি হিসেবে ধরা হবে, তাহলে কিন্তু পাবলিক কোম্পানি ডেফিনেশনটা এরকম, পাবলিক কোম্পানি, হ্যাঁ, যেটা প্রাইভেট কোম্পানি নয়, আবার প্রাইভেট কোম্পানি যেটা একটা পাবলিক কোম্পানির সাবসিডি, সে কিন্তু পাবলিক কোম্পানি। ঠিক আছে, নেক্সট, স্মল কোম্পানি। স্মল কোম্পানির ডেফিনেশন দু এক বছর অন্তর অন্তর পাল্টে যায়। ঠিক আছে, means a company other than public company, হ্যাঁ, তাই স্মল কোম্পানি কোনোদিন পাবলিক কোম্পানি নয়, আদার দেন পাবলিক কোম্পানি মানেই হচ্ছে কিন্তু তোমার বিগ কোম্পানি, পাবলিক কোম্পানি মিনস যদি কোনো কোম্পানি পাবলিক হয় তার মানে হচ্ছে সে বিগ কোম্পানি। ঠিক আছে, স্মল কোম্পানি নয়। ঠিক আছে, তাহলে পাবলিক কোম্পানি, স্মল কোম্পানি মিনস এ কোম্পানি আদার দেন পাবলিক কোম্পানি। এবারে কি বলছে, এক নম্বর কি বলছে, পেড আপ শেয়ার ক্যাপিটাল অফ which does not exceed 50 lakh or such higher amount as may be prescribed shall not be more than 10 crore, তাহলে তার পেড আপ শেয়ার ক্যাপিটাল কোনোভাবে 10 crore বেশি হবে না, আবার not exceed 50 lakh, paid up share capital of such does not exceed 50 lakhs or such higher amount of the prescribed may be shall not be more than 10 crore। ঠিক আছে, টার্ন ওভারটা বলছে অ্যান লেখা আছে, কিন্তু ভালো করে দেখি অ্যান লেখা আছে, অর লেখা নেই। টার্ন ওভার অফ হুইচ অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং ফিনান্সিয়াল ইয়ার ডাজ নট এক্সিড 2 crore। ঠিক আছে, 2 কোটির বেশি নয়, আবার নট মোর দ্যান 100 crore, এই যে বাউন্ডারিটা আছে এটাকে আমরা বলবো স্মল কোম্পানি। ঠিক আছে, টার্ন ওভার ধরে এটা পেড আপ শেয়ার ক্ষেত্রে কি বলা আছে, 50 লাখ 10 কোটি, আর টার্ন ওভার ক্ষেত্রে কি বলা আছে 2 কোটি আর 100 কোটি। কিন্তু বর্তমানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, এটা এইগুলো একটু মনে রাখতে হবে, বলে দিচ্ছি পরে। বর্তমানে যে ডেফিনেশন দেওয়া বলা আছে, যে বর্তমানে ডেফিনেশন চেঞ্জ হয়ে গত 2 বছর আগে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, as per definition, as per companies specification of definition details rules 2014, for the purpose of the sub clause 1 and sub clause 2 of clause 85 for section 2 of the act, paid up share capital turnover of small company shall not exceed 4 crore, আর হচ্ছে টার্ন ওভার হচ্ছে 40 crore। তাহলে এই যে প্রথমটার ক্ষেত্রে বলা এখন ডেফিনেশন হচ্ছে 4 কোটির নিচে যেগুলো আছে, যে সকল কোম্পানির শেয়ার ক্যাপিটাল 4 কোটির নিচে, এবং যে সকল কোম্পানির তোমার টার্ন ওভার 40 কোটির নিচে, তারা হচ্ছে স্মল কোম্পানি। বর্তমান ডেফিনেশন হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা তো বলা আছে, এটা তো একটা এরিয়া দেওয়া আছে, কিন্তু আসল ডেফিনেশনটা কোথায়, বর্তমানে স্মল কোম্পানি কোনগুলো, যাদের পেড আপ শেয়ার ক্যাপিটাল 4 কোটি টাকার নিচে এবং এবং সেলস বা টার্নওভার যাদের 40 কোটি টাকার নিচে, তারা হচ্ছে স্মল কোম্পানি। আরেকটা কথা হচ্ছে, এই যে কোম্পানিগুলো না বলে দেওয়া আছে এখানটাতে দেখো, এই যে বলে দেওয়া আছে, এরা কিন্তু কোনোদিনই তোমার কি হবে, স্মল কোম্পানি নয়, এরা কিন্তু স্মল কোম্পানি নয়, স্মল কোম্পানি নয়। কারা, holding company or subsidiary company, a company registered under section 8, a company or body corporate governed by its special act।
তাহলে কিন্তু প্রোভাইড দ্যাট নাথিং ইন দিস ক্লজ অ্যাপ্লাই, তাহলে এদেরকে কিন্তু এই ক্লজটা অ্যাপ্লাই করবে না, অর্থাৎ 285 ক্লজটা এদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, হোল্ডিং কোম্পানি অর এ সাবসিডারি কোম্পানি, কোম্পানি রেজিস্টার আন্ডার সেকশন 8 কোম্পানি, হ্যাঁ সেকশন নো লস নো প্রফিট যেগুলো কোম্পানি, আর কোম্পানি অর বডি কর্পোরেট গভর্ন বাই ইটস স্পেশাল অ্যাক্ট, কারণ স্পেশাল অ্যাক্ট কাজ আছে ইন্স্যুরেন্স কোম্পানি বলো, ব্যাংকিং কোম্পানি বলো, হ্যাঁ ইলেকট্রিক্যাল কোম্পানি বলো, এদের ক্ষেত্রে কিন্তু 285 এই রুলটা কিন্তু প্রযোজ্য না। ঠিক আছে, তাহলে স্মল কোম্পানি জানতে পারলে স্মল কোম্পানি কারা? স্মল কোম্পানি হচ্ছে খুব সংক্ষেপে ডেফিনিশন, যাদের পেড আপ শেয়ার ক্যাপিটাল 4 কোটি টাকার কম আছে এবং যাদের টার্ন ওভার 40 কোটি টাকার কম আছে তারা কিন্তু স্মল কোম্পানি। ঠিক আছে, আর এইগুলো কোনোদিন স্মল কোম্পানি আন্ডারে 285 ডেফিনিশন আন্ডারে পড়বে না। হোল্ডিং কোম্পানি, সাবসিডারি কোম্পানি, হ্যাঁ সেকশন আন্ডার সেকশন 8 কোম্পানি, আর আর যাদের স্পেশাল অ্যাক্ট আছে, হ্যাঁ বডি কর্পোরেশন যেগুলো আছে বা কোম্পানি, ধরো ব্যাংকিং গুলো কোম্পানি, এসবিআই একটা কোম্পানি, আইসিআইসিআই একটা কোম্পানি, আইডিবিআই একটা কোম্পানি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা কোম্পানি, এই কোম্পানি এরা কিন্তু কোনোদিনই এরা কিন্তু কোনো স্মল কোম্পানি হবে না। আনলিমিটেড কোম্পানি, যাদের দায়বদ্ধতা অনেক বেশি, ডেফিনেশন গুলো দেখো। আনলিমিটেড কোম্পানি, it means a company not having any limit of the liability of its member, তার যখন কোম্পানি যখন ওয়েন্ডিং আপ হয়ে যাবে, তাদের যদি ওয়েন্ডিং আপ হয়ে গেলে কিন্তু ঘর বাড়ি বিক্রি করেও তাদের মানে দেনা শোধ করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে হোল্ডিং কোম্পানি, খুব ভালো করে বুঝে নাও, এইগুলো কিন্তু তোমার একটা বেসিক কনসেপ্ট ব্লক করবে এই চ্যাপ্টারটা সম্বন্ধে, এবং এখানে এমসিকিউ আসতে পারে। 286 এ হোল্ডিং কোম্পানি বলছি, ইন রিলেশন টু দ্য ওয়ান অর মোর কোম্পানিজ মিনস এ কোম্পানি অফ হুইচ কোম্পানিজ আর সাবসিডারি, তাহলে হোল্ডিং কোম্পানি কাদেরকে বলবো? যাদের সাবসিডারি আছে। তাহলে এক্স একটা হোল্ডিং কোম্পানি, হ্যাঁ এইচ একটা হোল্ডিং কোম্পানি, তার সাবসিডারি হচ্ছে এস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হোল্ডিং কোম্পানি। হোল্ডিং মানে কি? সে হোল্ডিং মানে সে হোল্ড করে আছে কাউকে, তাহলে এস এইচ এর একটা একটা হোল্ডিং কোম্পানি, এস একটা সাবসিডারি একটা হোল্ডিং করে আছে। আমার কোনো, যদি আমি একটা কোম্পানি, আমার কিছুই নেই, কারোর সাথে আমার অ্যাসোসিয়েশন নেই, হোল্ডিং কোম্পানি আবার ডেফিনেশন আছে কাকে আমরা হোল্ডিং কোম্পানি বলবো, হ্যাঁ অ্যাসোসিয়েশন কোম্পানি কাকে আমরা বলবো, জয়েন্ট ভেঞ্চার আমি জয়েন্ট কোম্পানি কাকে বলবো, জয়েন্ট ভেঞ্চার করবে তারও ডেফিনেশন আছে। সবাই কিন্তু হোল্ডিং হতে পারে, তার একটা পার্সেন্টেজ অফ শেয়ার আছে, তবে সে হোল্ডিং হতে পারে। ঠিক আছে, এরপরে এসো নেক্সট, এক্সপ্লেনেশন বলছে পার্ট অফ দিস কোম্পানি, হ্যাঁ এক্সপ্রেশন কোম্পানি ইনক্লুডস বডি কর্পোরেট, এখানে কিন্তু বডি কর্পোরেটটা কিন্তু হতে পারে। ঠিক আছে, এরপরে সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলছে? 280। ঠিক, তাহলে ঠিক উল্টোটা বলবো, একটা সাবসিডিয়ারি যে তার হোল্ডিং আছে, তাই না, একটা এস উল্টো থেকে দেখায়, এর যেটা হোল্ডিং আছে, হোল্ডিং আছে, সে সাবসিডিয়ারি হবে। ঠিক আছে, এ সাবসিডিয়ারি ইন রিলেশন টু এনি আদার কোম্পানি, দ্যাট ইজ টু সে হোল্ডিং কোম্পানি মিনস এ কোম্পানি ইন হুইচ দে হোল্ডিং আ কোম্পানি, তাহলে একটা সে কারোর সাথে যুক্ত হয়ে আছে, হোল্ডিং আছে। তার মানে কি, এইচ একটা এস একটা কোম্পানি যার হোল্ডিং আছে, যার পিতা হচ্ছে এইচ, যার বস হচ্ছে এইচ, এইচ একে চালায়। ঠিক আছে, এখানে যদি এইভাবে লিখি, এইচ এইচ এর হোল্ডিং হচ্ছে এস, এইচ হচ্ছে হোল্ডিং, এস হচ্ছে সাবসিডিয়ারি। ঠিক আছে, ডেফিনেশন। আর এখানে হচ্ছে এস হচ্ছে সাবসিডিয়ারি, এইচ হচ্ছে হোল্ড, ব্যাপারটা কিন্তু একই। এর সাথে সম্পর্কিত, এইচ হচ্ছে বড়, এস হচ্ছে ছোট ছোট, মানে এর শেয়ার বেশিরভাগ শেয়ারটা এইচ হোল্ড করে আছে, এটার ক্ষেত্রে তাই, ভাইস ভার্সা। কি করে, এটা ডেফিনেশনটা খুব ভালো করে পড়বে। সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে? হোল্ডিং কোম্পানি কি করে না, কন্ট্রোল দ্য কম্পোজিশন অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর। হোল্ডিং কোম্পানি যার একটা এমন কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরকে যা বলবে তাই শুনবে, কম্পোজিশন যা বলবে না, কম্পোজিশনটা কন্ট্রোল করতে পারে। অর্থাৎ আমার যদি 51% বেশি 51% যদি আমার শেয়ার হোল্ড করি আমি, তাহলে কিন্তু টোটাল ওই বোর্ড অফ কম্পোজিশনটা আমার দখলে চলে এলো। যে কোনো কোম্পানির, আমি একটা কোম্পানি এক্স, আমি একটা কোম্পানি, আমি ওয়াই কোম্পানির 51% শেয়ার আমি নিয়ে নিয়েছি, তাহলে কি টোটাল শেয়ারটা যখন 51% হয়ে গেল, তাহলে বোর্ড অফ কম্পোজিশন আমার আন্ডারে চলে এলো। exercises or control more than one half of the total share, দেখো one half of the total share, more than বলা আছে, কিন্তু ভালো করে পড়ো, more than one half, মানে more than, এখানে কিন্তু যেমন তুমি যখন গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে দেখলে
এটা হচ্ছে মোর দেন ইকুয়াল টু, দেখলে গভর্নমেন্ট কোম্পানি, এখানে কিন্তু হচ্ছে মোর দেন, এটা হচ্ছে মোর দেন হলেই হবে। হ্যাঁ, মোর দেন ওয়ান হাফ, এখানে মোর দেন ওয়ান হাফ, এটা হচ্ছে মোর দেন ওয়ান হাফ, 50% বেশি হলে হবে না, 51% হলেও হবে, 50 পেরিয়ে গেলে হবে, 50.5% হলেও হবে, কিন্তু গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে হবে না। সেটা আবার বলা আছে, দেখো, টুগেদার উইথ ওন অর টুগেদার উইথ ওয়ান অর মোর অফ ইট সাবসিডিয়ারি কোম্পানিজ। ঠিক আছে, তাহলে বলছে এক্সারসাইজেস কন্ট্রোল মোর দেন ওয়ান হাফ অফ দ্য টোটাল শেয়ার ক্যাপিটাল আইদার অফ ইটস ওন or together with one or more of its subsidiary company। ধরো আমি এটা যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো এক্স হচ্ছে একটা হোল্ডিং কোম্পানি, কাকে হোল্ড করে না, ওয়াই কে, এটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, এটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, তাহলে হোল্ডিং কোম্পানি মানে এ, এই যে কোম্পানিটা আছে ওয়াই, তার 51%, মোর দেন 50%, মোর দেন 50% শেয়ার, মোর দেন 50% শেয়ার এক্স এর আছে। ঠিক আছে, এরপরে এই যে ওয়াই কোম্পানিটা আছে, সে আবার জেড কোম্পানির 20% শেয়ার নিয়েছে, হ্যাঁ, কিনেছে। আবার এই এক্সটা কিন্তু জেড কোম্পানির, ধরো জেড কোম্পানির ধরো 35% শেয়ার নিয়েছে, তাহলে এই দুটো মিলে কত হয়ে গেল, 55% হয়ে গেল। তাহলে এটা কিন্তু সিঙ্গেলি তুমি যদি ধরো এক্স এর সাথে ওয়াই এর অ্যাসোসিয়েটেড, হ্যাঁ, এক্স এর সাথে জেড এর অ্যাসোসিয়েটেড, ওয়াই এর সাথে জেড এর অ্যাসোসিয়েটেড মিলে 50% হয়ে গেল। তার মানে সেই ইয়ে হয়ে গেল, রিলেশনশিপ কি হলো, এক্স এর অ্যাকচুয়ালি হয়ে গেল, যেহেতু এক্স এর সাবসিডি হচ্ছে ওয়াই, হ্যাঁ, আবার ওয়াই এর সাবসিডি হচ্ছে জেড, আবার এই দুটো মিলেই যেহেতু আছে, সেহেতু হয়তো হলো এক্স এর কিন্তু এ সাবসিডি হয়ে গেল। ভালো করে চিন্তা করে দেখো যে আমি কথাটা কি বললাম। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে লিখবে যেটা আমি বুঝতে পারিনি। ওকে, provided that such classes of class holding companies as may be prescribed should not have layer of subsidiary beyond such numbers as may be prescribed। তাহলে এটা বলা থাকে যে দুটো লেয়ারের বেশি হবে না, হ্যাঁ, দুটো লেয়ার বেশি হবে না। এই একটা লেয়ার হচ্ছে ধরো এই যে একটা লেয়ার, একটা হচ্ছে এস হলো, তার নিচে একটা এস আছে, এই দুটো লেয়ারের বেশি হবে না। এ এর 50% এর বেশি আছে, 51% আছে, এ আমি বললাম 20% আছে। ঠিক আছে, আর এর আবার এর সাথে 30% শেয়ার আছে, 35% আছে, তাহলে এই দুটো মিলে 35 হয়ে গেল, 55 হয়ে গেল। তার মানে এই এইচ এর হোল্ডিং হয়ে গেল কিন্তু এই লাস্টের এসটা। এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এক্সপ্লেনেশন ওইটাই বোঝানো আছে, আমি যেটা বোঝালাম সেটা বোঝানো আছে। এরপরে দেখো যে সিলেবাসে বলা আছে মেনটেন্যান্স অফ বুকস অফ অ্যাকাউন্ট, কি সিলেবাসটা দেখো, এরপরে যেটা বলা আছে এখানে আমরা দেখলাম মিনিং অফ কোম্পানি, এর মিনিং অফ কোম্পানি আমরা বুঝে গেলাম, কত ধরনের কোম্পানি আছে, সেই ধরনের কোম্পানির সাথে অ্যাকাউন্ট যখন তৈরি করব তখন আমরা বুঝে গেলাম যে মিনিং অফ কোম্পানি আমরা কি কি বুঝলাম এখানটাতে। এখানে বুঝলাম কোম্পানি, দেখো তুমি যদি কি কি সেকশন আমি বলছি, এখানে ধরো আমরা বললাম খুব ভালো করে এগুলো খুব ডিপলি পড়াশোনা করবে। আমরা পড়লাম কোম্পানি কাকে বলে, 221 পড়লাম, গ্যারান্টিড বাই, কোম্পানি গ্রান্টেড কোম্পানি আছে। 222 পড়লাম গ্রান্টেড বাই শেয়ার, ঠিক আছে। আর 292 পড়লাম আনলিমিটেড কোম্পানি, ঠিক আছে, এগুলো পড়লাম। আর কি পড়লাম, 285 পড়লাম স্মল কোম্পানি। আর কি পড়লাম, 7 পড়লাম হোল্ডিং কোম্পানি। এইগুলোই পড়লাম, আর তো কিছু পড়িনি। তাহলে এই কটা কোম্পানি তোমার ভালো করে একটু দেখে নিও, হ্যাঁ। ইয়ে পড়েছি সাবসিডিয়ারি কোম্পানি, তো সবই বললাম, ঠিক আছে। এরপরে দেখো মেনটেন্স অফ বুকস অফ অ্যাকাউন্ট, মেনটেন্স অফ বুকস অফ অ্যাকাউন্ট কোথায় কি দেওয়া আছে সেটা কিন্তু একটু দেখে নেবে, হ্যাঁ। এটা কিন্তু শিক্ষার বিষয় নয়, এটা পড়ার বিষয় অনলি। দেখো as per section 120, as per section 122 বলছে কোম্পানি বলছে each company should prepare and keeps
office register office, books of account, other relevant books of financial statement, accrual basis করতে হবে, according to the double entry system করতে হবে, and every year financial system তৈরি করতে টু এন্ড fair value করতে হবে। তাহলে কোথায় বলছে 128 এ বলছে যে প্রত্যেকটা কোম্পানিকে তার রেজিস্টার অফিসে বুকস অফ অ্যাকাউন্ট রাখতে হবে, রিলেভেন্ট বুকস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, সেটা অ্যাক্রুয়াল বেসিসে করতে হবে। ঠিক আছে, আর সেটা আবার গিভ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে হবে, মানে পাক্কাপোক্ত যেন ভুলভাল না থাকে, গিভ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এটা 128 সেকশনে বলা আছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা বলে দিলাম। এরপর দেখবো মেনটেন্স প্লেস আদার দেন প্লেস আদার দেন রেজিস্টার অফিস কোথায় রাখতে পারে। It is a duty of the company to inform the register of companies within 7 days of the company in case of board of director decide to maintain books of account, হ্যাঁ, আদার দেন রেজিস্টার, যদি রেজিস্টার উপরে রেজিস্টার অফিসের বাইরে কোথাও যদি বুকস এন্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারে করে কোম্পানি, তাহলে কিন্তু 7 দিনের মধ্যে কাকে 7 দিনের মধ্যে 7 days এর মধ্যে কাকে জানাবে, হ্যাঁ, আরওসি কে জানাবে। আরওসি বলতে হ্যাঁ রেজিস্টার অফ কোম্পানিজ কে জানাবে, আরওসি, এটা বলে আরওসি। এখানে আরডি আছে, এর আগে কিন্তু আরডি আছে, আরডি রিজিওনাল বেসিস হয়, আর আমাদের কলকাতাতে আরওসি আছে। ঠিক আছে, তাহলে আরওসি কে জানাবে 7 days এর মধ্যে যে আমি কোম্পানি যে হেড অফিসে সেখানে বুক সময় রাখছি না, তার ব্রাঞ্চ অফিসে রাখছি। ইন কেস অফ ব্রাঞ্চ অফিসে কিন্তু বলা আছে যত ট্রানজেকশন হবে সেগুলো কিন্তু টোটালি ব্রাঞ্চ অফিসে যেমন রাখতে হবে, সেখানে হেড অফিসে কিন্তু একটা তোমার অ্যাকাউন্ট তোমাকে রেডি করে পাঠাতে হবে। Where a company has a branch office in India or outside India, it should be deemed to have been complied with the provision of the Act if proper books of account relating to the transaction effected at the branch office are kept at the office, or proper summarized return periodically summarized return periodically পাঠাতে হবে, আর sent by the branch office to the company and its registered office পাঠাতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আর আদার প্লেস অ্যাজ দ্য বোর্ড অফ ডাইরেক্টর ডিসাইড, আর যে বোর্ড অফ ডাইরেক্টর যেটা ডিসিশন নেবে সেটা করতে হবে। এরপর দেখো আরেকটা কথা বলা আছে 283 তে বলা আছে, যখনই বুকস অফ অ্যাকাউন্ট কেউ যদি দেখতে চায়, ইন্সপেকশন করতে চায়, বোর্ড অফ ডাইরেক্টরস বলো, হ্যাঁ, কোম্পানির লোক বলো, অডিটর বলো, তাহলে তারা কিন্তু টোটাল এটাকে ওপেন রাখবে। ফার্দার লেস দ্যান দ্য বুকস অফ অ্যাকাউন্ট অ্যান্ড দ্য আদার বুকস papers maintained in the company within India should be open for inspection, should be open for inspection। ঠিক আছে, শুড বি ওপেন ফর ইন্সপেকশন। একটু ফোন রিসিভ করে নিতে হবে। হ্যালো, ঠিক আছে, বুধবার এলে কালকে আপনি আমাকে একটা ইয়ে দিবেন, অ্যাডভান্স দিবেন। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। কখন আর কোন কোন বইটা নেবেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। ঠিক আছে, রেডি করে রাখবেন। ঠিক আছে, আর ইয়েটা কোশ্চেন পেপারটা তার দুটো বাদ দিয়ে আমি আপনাকে বলে দেবো, আপনি মোটামুটি 1010 টাকা একটা অ্যাডভান্স দিয়ে রেখে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সরি, একটা ফোন এসেছিল। আচ্ছা, এটা বলছে সেটা কিন্তু বিজনেস আওয়ার হতে হবে, ডিউরিং বিজনেস আওয়ার সেটা কিন্তু, হ্যাঁ, বিজনেস আওয়ারে ওটা ওরা ইনফেকশন করতে পারবে। আর 285 further state that the books of account every company relating to the period of not less than 8 financial year immediately, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বুকস অফ অ্যাকাউন্ট কতদিন প্রিজার্ভ রাখতে হবে। 285 বলছে বুকস অফ অ্যাকাউন্ট করে 8 বছর প্রিজার্ভ রাখতে হবে, ঠিক করে 8 ইয়ার, সেটা মনে রাখবে। তাহলে 283 তে বলছে বুকস অফ অ্যাকাউন্ট ইন্সপেকশন করার জন্য রেডি রাখতে হবে, অফিস আওয়ারের মধ্যে ইন্সপেকশন হতে পারে যে কোনো টাইম। ঠিক আছে, আর 125 এ বলছে যে 8 ইয়ার্স ফিনান্সিয়াল স্টেটমেন্ট বুকস অফ অ্যাকাউন্ট যত আছে মেনটেন করে, রেজাল্ট ফেজাল্ট যা কিছু আছে সেগুলো 8 বছর তোমাকে যে কোনো টাইম তোমাকে এটা ইয়ে করে রাখতে হবে, প্রিজার্ভ করে রাখতে হবে, পাওয়ার চার্ট যা আছে রিজার্ভ করে রাখতে হবে।
কোর্ট কেস অনেক সময় হয়, অ্যাকাউন্ট অনেক সময় গরমিল থাকে, সেগুলো দেখার জন্য। বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন ইন দ্য ইলেকট্রনিক্স মোড, ইলেকট্রনিক্স মোডে যদি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, তাতেও কিন্তু তোমাকে প্রেসক্রাইব বলা আছে যে ইন্ডিয়াতে কিন্তু তোমাকে কি করতে হবে, দ্য বুকস অফ অ্যাকাউন্ট অ্যান্ড আদার রিলেভেন্ট বুকস পেপার মেনটেন ইন দ্য ইলেকট্রনিক মোড শ্যাল রিমেন অ্যাক্সেসিবল ইন ইন্ডিয়া। আমার ইন্ডিয়ান কোম্পানি, তুমি ইন্ডিয়াতে বিজনেস করছো, তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়া থেকে যে ট্যাক্স তোমার সার্ভার থাকলো আমেরিকাতে, যাই যেখানেই থাকবে না কেন, আমি ইন্ডিয়া থেকে যেন তোমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারি অনলাইন যদি ট্রানজাকশন হয়, সেটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বুকস অফ অ্যাকাউন্ট সম্বন্ধে এই কথাটা বললাম। আর কি বলবো দেখি, ইম্পর্টেন্ট কি আছে এখানে। আচ্ছা, the company shall intimate to the register on the annual basis for the time to time এগুলো ইনফরমেশন দেবে। the name of the service provider, যারা অনলাইনে সার্ভিস প্রোভাইড করছে আর কি বিজনেসটাকে, যেমনকে এসএপি যদি করে, হ্যাঁ, স্যাপ যদি করে, যে টেলি যদি করে, কারা কারা অনলাইনে সার্ভিস প্রোভাইড করছে তাদের ডিটেলস তোমাকে দিতে হবে। ইন্টারনেট প্রোটোকল যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে। লোকেশন অফ দ্য সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার লোকেশন কোথায় সেটা দিতে হবে। ওই দ্য বুকস অফ অ্যাকাউন্ট অ্যান্ড দ্য আদার বুকস অফ পেপারস আর মেনটেন অন দ্য ক্লাউড, তার অ্যাড্রেসটাও দিতে হবে। তাহলে কিন্তু এটাকে তুমি যদি অনলাইনে করো, তুমি তোমার যদি ম্যানুয়াল যদি না থাকে, হ্যাঁ, ম্যানুয়াল তুমি যদি না রাখো, তুমি যদি সবকিছু অনলাইনে করো, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, এই সমস্ত ডিটেলস তোমাকে তোমাকে রাখতে হবে কোম্পানির অডিট পারপাসের জন্য। ঠিক আছে, এই যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে, এই অনুসারে তোমাকে সবকিছু ডিটেলস রাখতে হবে ইলেকট্রনিক্স মোডে যদি করো। এরপর চলে এসো এবার স্ট্যাচুটরি বুক। দেখো স্ট্যাচুটরি বুক কোনগুলো, মনে রাখবে স্ট্যাচুটরি বুক কোনগুলো। স্ট্যাচুটরি বুক বলতে কি বোঝায়, যে তোমাকে যদি বলে ক্যাশ বুক কি স্ট্যাচুটরি বুক, নো, ক্যাশ বুক ইজ নট স্ট্যাচুটরি বুক। তাহলে স্ট্যাচুটরি বুক বলতে কি বোঝায়, হ্যাঁ, আইন সিদ্ধ স্ট্যাচুটরি বুক কোনগুলো সেটা কিন্তু আমার 2013 সালের যে কোম্পানি অ্যাক্ট সেখানে তোমার বলে দেওয়া আছে। কি আছে, রেজিস্টার অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের রেজিস্টার থাকতে হবে। কোম্পানি যেটা ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্টের রেজিস্টার থাকতে হবে। হুম, সেকশন 187 অনুসারে। রেজিস্টার অফ চার্জ, সেকশন 85 এ যে রেজিস্টার অফ চার্জ, মানে তোমরা জানো যে কোম্পানি অনেক সময় বন্ধক বলি আমরা বাংলাতে, সে চার্জ দিয়ে কিন্তু অনেক সময় ক্যাশের পরিবর্তে অন্য কিছু জিনিস দিয়ে কিন্তু একটা ওরা কিন্তু লোন নিতে পারে, অন্য প্রপার্টি কিনতে পারে, সে চার্জ রেজিস্টার রাখতে হবে। রেজিস্টার অফ মেম্বার, এই শেয়ার হোল্ডার মেম্বার বলো, শেয়ার হোল্ডারদের যে মেম্বারসের লিস্ট তোমার রাখতে হবে, রেজিস্টার রাখতে হবে সেকশন 88 অনুসারে। এই সেকশনটা হচ্ছে তোমার, হুম, এই যে এটা বলছি, এটা হচ্ছে তোমার 70, সম্ভবত 73 থেকে 73 থেকে 87 পর্যন্ত এই সেকশনটা, মানে চার্জের সেকশনটা। ঠিক আছে, রেজিস্টার অফ চার্জ যেটা এইটা, হ্যাঁ। আচ্ছা, রেজিস্টার অফ মেম্বার, হ্যাঁ, রেজিস্টার অফ মেম্বার্স আছে 88। রেজিস্টার অফ ডিবেঞ্চার হোল্ডার, হ্যাঁ, অ্যান্ড আদার সিকিউরিটি হোল্ডার, সেকশন 88। ঠিক আছে, মিনিটস বুক, মিনিটস বুক মানে হচ্ছে রেজুলেশন বুক, এটা কারেক্ট ভাষা বলা হয় মিনিটস বুক মানে হচ্ছে রেজুলেশন বুক, মানে যেখানে সিদ্ধান্ত লেখা হয়, মিটিং এর রেজুলেশন লেখা হয়, হ্যাঁ, রেজুলেশন বুক। এই মিনিট বুকটা কিন্তু সেকশন, তাহলে এগুলো হচ্ছে স্ট্যাচুটরি বুক। কি কি, ইনভেস্টমেন্ট রেজিস্টার, চার্জ রেজিস্টার, মেম্বার রেজিস্টার, ডিবেঞ্চার্স রেজিস্টার, মিনিটস বুক, হ্যাঁ, কন্ট্রাক্ট, যে বিভিন্ন কোম্পানির সাথে কোম্পানি টু কোম্পানি যে কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্টের বুক। ঠিক আছে, হ্যাঁ, রেজিস্টার অফ ডাইরেক্টর অন কি ম্যানেজার পার্সন, কেএমপি বলা হয়, হ্যাঁ, কেএমপি, কি ম্যানেজার পার্সন, তাদের কারা কারা ডাইরেক্টর আছে, কি ম্যানেজার পার্সন অফিসিয়াল কারা আছে, এই সেকশন 170 তার রেজিস্টার রাখতে হবে। রেজিস্টার অফ লোনস অ্যান্ড ইনভেস্টমেন্ট, আরেকটা আছে লোন ইনভেস্টমেন্ট, তুমি তো ইনভেস্টমেন্ট করছো, তুমি আবার লোন তো নিচ্ছ, ইনভেস্টমেন্ট তোমার কাছে কেউ ইনভেস্টমেন্ট করছে, তাহলে সেকশন 86 অনুসারে তোমার এগুলো রাখতে হবে। রেজিস্টার অফ ডকুমেন্টস রিলেটিং টু দ্য ইস্যু অফ শেয়ারস, এই যে আমি শেয়ার ক্যাপিটালের জন্য এই রেজিস্টার গুলো তোমাকে রাখতে হবে। কি কি রাখতে হবে, তুমি শেয়ার অ্যাপ্লিকেশন করেছো তার অ্যালটমেন্ট বুক থাকতে হবে, তুমি শেয়ার কল করছো, হ্যাঁ, শেয়ার কল বুক রাখতে হবে, সার্টিফিকেট তুমি ইস্যু করছো তার বুক রাখতে হবে। রেজিস্টার যদিও এখন অনলাইন হয়ে গেছে এগুলো, রেজিস্টার অফ মেম্বার্স রাখতে হবে, হ্যাঁ, শেয়ার ট্রান্সফার বুক রাখতে হবে, শেয়ার ট্রান্সফার ডিভিডেন্ড রেজিস্টার বুক রাখতে হবে। এই সমস্ত বুকগুলো শেয়ার ক্যাপিটালে রাখতে হবে, এগুলো স্ট্যাচুটরি। ঠিক আছে, অ্যানুয়াল রিটার্ন, এবারে অ্যানুয়াল রিটার্ন একটা কোম্পানি, দেখো আমি শর্ট কোশ্চেনে যখন যাব তখন দেখতে হবে, ইন অ্যাকর্ডিং টু দ্য সেকশন 92
হ্যাঁ, সেকশন 92 অনুসারে ওরা কিন্তু অ্যানুয়াল রিটার্ন মানে কোম্পানির যে আরওসি আছে তাদেরকে কতদিনের মধ্যে জমা দেবে, কে কতদিন জমা দেবে। মনে রাখবে যে 7 দিনের মধ্যে, যখন অ্যানুয়াল মিটিং এজিএম এর 7 দিনের মধ্যে, এজিএম এর 7 দিনের মধ্যে কিন্তু ওদেরকে জমা দিতে হবে। এজিএম হয়ে যাওয়ার পর যে এজিএম এজিএম হয় সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, সেপ্টেম্বর ডেটও অনেকে করে, অনেক সময় তার ক্লাসে ক্লারিফিকেশন দিতে হয়। ঠিক আছে, 7 দিন যদি এজিএম না হয় তাহলে কিন্তু উইদিন 60 days ফ্রম দ্য ডেট অফ হুইচ এজিএম শুড হ্যাভ বিন হেল্ড এ স্টেটমেন্ট শোয়িং রিজন ফর কেন হয়নি তার তোমার ক্লারিফিকেশন দিতে হয়। তাহলে 92 কি বলছে যে টোটাল কোম্পানির যে অ্যানুয়াল রিটার্ন, সমস্ত অ্যানুয়াল রিটার্ন বলতে বোঝায় অ্যানুয়াল মিটিং এর এজিএম এর মিটিং রেজুলেশন, এজিএম এর মিটিং রেজুলেশন। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্টস, অ্যাপ্রুভ ফাইন্যান্স অ্যাকাউন্ট অডিটেড। হ্যাঁ, অডিটেড অ্যাকাউন্ট মানে ব্যালেন্স শিট বলো, প্রফিট এন্ড লস, ফাইনাল অ্যাকাউন্ট, অডিট রিপোর্ট সহ। হ্যাঁ, কোম্পানিকে কোথায় জমা দিতে হবে? আরওসির কাছে জমা দিতে হবে। আরওসি, কলকাতাতে আরওসি আছে। হ্যাঁ, রেজিস্টার অফ কোম্পানির কাছে জমা দিতে হবে। কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। ধরো একটা কোম্পানি তোমাকে হয়তো অন্যভাবে প্রশ্ন করতে পারে যে বললো, কোনো একটা কোম্পানি বললো যে 31শে সেপ্টেম্বর মিটিং হয়েছে, একটা কোম্পানি 31শে সেপ্টেম্বর 25শে মিটিং হয়েছে, ধরো একটা কোম্পানি রিলায়েন্সের। তাহলে বলে দিল যে লাস্ট ডেট রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট কবে। রিটার্ন জমা দেওয়ার মানে হচ্ছে অ্যানুয়াল রিটার্ন জমা দেওয়ার মানে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে আরওসির কাছে। তাহলে এখান থেকে তুমি 7 দিন করবে, এটাকে বাদ দিয়ে 7 দিন করবে। ঠিক আছে, তার 7 দিন মানে কিন্তু 60 days, মানে তুমি গুনবে, গুনে গুনে দেখবে কতদিন হচ্ছে। সেপ্টেম্বর, তাহলে অক্টোবর মাসে 31 দিন, নভেম্বর মাসে 29 দিন, তাহলে 29 তারিখ হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, নভেম্বরের 29 তারিখের মধ্যে তাকে তোমার অ্যানুয়াল রিটার্নটা জমা দিতে হবে। চলে এসো নেক্সট, ফাইনাল অ্যাকাউন্টস। ফাইনাল অ্যাকাউন্টস তোমাদের আগের দিন আমি বলেছিলাম, আগের দিন আমি 242 বলে ফেলেছিলাম, এটা 240 হবে। 240 তে বলা আছে যে ফাইনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝো। ফাইনাল অ্যাকাউন্ট বলতে বোঝে ব্যালেন্স শিট বোঝায়। কোথায় বলো? কোম্পানি অ্যাক্টের দেখো এখানে সেকশন অ্যানুয়াল জেনারেল মিটিং এ, অ্যাট দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং কোম্পানি দ্য বোর্ড অফ ডাইরেক্টর শুড ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিফোর কোম্পানি। এই 28 এ বলা আছে, 129 এ বলা আছে যে বোর্ড অফ ডাইরেক্টররা বোর্ড মিটিং এ কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট গুলো এইগুলো প্লেস করবে, অ্যানুয়াল মিটিং এগুলো প্লেস করবে। সেকশন সেকশন 240 তে যেটা বলা আছে ডেফিনেশনে, যে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বা যদি তোমার নো প্রফিট নো লস হয় তাহলে ইনকাম এক্সপেন্ডিচার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর হচ্ছে স্টেটমেন্ট চেঞ্জেস ইকুইটি, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইকুইটি, এটাকে বলে এসও সিই, চেঞ্জ অফ ইকুইটি। ঠিক আছে, আর এক্সপ্লেনেটরি নোটস, সমস্ত কিছু কিন্তু কোম্পানির এটাকে ফাইনাল অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, 1% কোম্পানির ক্ষেত্রে কাদেরকে কাদেরকে মনে রাখবে, যদি বলে যে ক্যাশ, এই যে বললাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমি তোমাদের আগের দিন বলেছিলাম এসডিও কে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিতে হয় না, করতে হয় না, ম্যান্ডেটরি নয়, অপশনাল। এসডিও কি বলেছিলাম, তাকে স্মল কোম্পানি বলেছিলাম। হ্যাঁ, স্মল কোম্পানি। এসডিও হয়ে গেল এস, ডি মানে কি ডরমেন্ট কোম্পানি, দেখো ডি ডরমেন্ট কোম্পানি, আর হচ্ছে 1% কোম্পানি। বলেছিল আগের দিন যে এসডিও কে বিডিওর কাছে, এসডিও কে বিডিওর কাছে, মানে বিডিও দায়িত্ব নিয়ে এসডিও কে এগুলো দেওয়া, বোর্ড অফ ডাইরেক্টর। চলে এসো নেক্সট। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝো এটা বুঝিয়ে দিলাম আগে। ঠিক আছে, পিরিয়ডিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট তোমার ক্ষেত্রে পিরিয়ডিক্যাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি বলছি না, রিকুইজিশন ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলছি না। এই যে স্পেসিফিক কোম্পানি যাদেরকে বলছিলাম, যাদের নিজস্ব কোম্পানি, 2013 সালের কোম্পানি অ্যাক্ট অনুসারে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এই কথা বলা আছে। কিন্তু কোন কোন কোম্পানি করতে বাধ্য নয়, তারা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, এনি আদার কোম্পানি, এই যেগুলো প্রেসক্রাইব করবে গভর্নমেন্ট। এরা কিন্তু এদের নিজস্ব যে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট আছে, ব্যাংকিং, এই যে আরবিআই অ্যাক্ট আছে, ঠিক আছে, এদের কিন্তু
করবে, কিন্তু এই অনুসারে করবে, কিন্তু যেখানে কনসিস্টেন্সি পাবে না তারা কিন্তু ওদের মতো করবে, ঠিক আছে। কারণ যেমন ধরো এই যে ব্যাংকিং কোম্পানি, এদের ক্ষেত্রে কিন্তু তোমার খাটে না, কি বলে, এস অনুসারে ওরা অ্যাকাউন্ট তৈরি করে না। এরপরে দেখো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা বলে আমি আজকাল এটা এই জাস্ট বেসিক জিনিসটা শেষ করে এমসিকিউ তে যাব। ইন কেস অফ অল আদার কোম্পানিজ, দেখো কারা কোন ফরম্যাটে করবে। শিডিউল 3 তে ওরা স্টেটমেন্ট প্রফিট ব্যালেন্স শিট অ্যাজ পার দ্য ফর্ম সেট আউট ইন পার্ট 1, ব্যালেন্স শিট সকলে পার্ট 1 অনুসারে হবে শিডিউল 3। আর স্টেটমেন্ট অফ প্রফিট, যেটাকে আমি স্টেটমেন্ট প্রফিট বলছি, হ্যাঁ, স্টেটমেন্ট অফ প্রফিট লস, এটাকে এসপিএল। ডিভিশন 1 করবে সেকশন 130 অনুসারে যারা হচ্ছে তোমার এএস মেনে অ্যাকাউন্ট তৈরি করে, ঠিক আছে। যাদের ডিভিশন 1 তারাই মানবে যাদের যাদের টার্নওভার হচ্ছে লেস দেন 250 crore, হ্যাঁ, 250 শেয়ার, ঠিক আছে। ডিভিশন 2 কারা করবে, যারা ইন এস, এটা বলা হয় ইন্ড এস, ইন্ডিয়ান ইন এস, ইন্ড এস, ইন্ড আইএনডি, ইন্ড এস যারা মেনে চলবে তারা ডিভিশন 2 অনুসারে করবে, ঠিক আছে। আর যারা তোমার এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, তারা ডিভিশন 3 অনুসারে করবে, ঠিক আছে। এদের ইনকামটা সবসময় 250 crore বেশি, হ্যাঁ, 250 crore বেশি। আর যে নন বিএফসি কোম্পানি 200 কোটি টাকাই হোক আর 400 কোটি 500, এর কিন্তু বাধা দেওয়া নেই, এদের কিন্তু শিডিউল 3 অনুসারে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমাদের এইটা মনে রাখবে কারা কোন শিডিউল অনুসারে করে। শিডিউল কিন্তু একটাই, শিডিউল 3। পার্ট 1 হবে ব্যালেন্স শিটটা, আর ডিভিশন 1 হবে, হ্যাঁ, ডিভিশন 1, ঠিক আছে। ডিভিশন 1 হবে তোমার কি বলে, ইএস যারা করে, ইএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আমাদের জানো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 20, হ্যাঁ, 29টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। এনডিএস আছে, এনডিএসটা হচ্ছে কি বলতো, এনডিএসটা হচ্ছে আইএফআরএস, আইএফআরএস অনুসারে আমাদের ইন্ডিয়াস তৈরি হয়েছে। এটা আমরা সম্পূর্ণ অ্যাডাপশন করিনি, আমরা এটাকে কনভার্জন করেছি, কনভার্ট করে নিজের মতো করে নিয়েছি। যেমন পাকিস্তান এটাকে কনভার্স না করে আইএফআরএসটাকে ডাইরেক্টলি অ্যাডাপ্ট করেছে, আমরা কনভার্স না করে কনভার্স করেছি আর কি, কনভার্জন করেছি। মানে কিছু কিছু যে জিনিসগুলো আমাদের দেশের সাথে খাপ খাবে সেই জিনিসগুলো নিয়েছি, আর কিছু কিছু চেঞ্জ করেছি, কার্ভস ইন কার্ভস আউট বলে, ঠিক আছে। এটাকে কার্ভস ইন কার্ভস আউট, সেই মতো করে আমরা কিন্তু ডিভিশন 2টা তৈরি করেছি, সেই অনুসারে ব্যালেন্স শিট তৈরি হবে। আর ডিভিশন 3 তে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোর হবে। এগুলো এমসিকিউ এর জন্য মনে রাখবে, ঠিক আছে। পয়েন্ট টু বি কেপ্ট ইন মাইন্ড হোয়াইল প্রিপারিং ফাইনাল অ্যাকাউন্ট যখন তৈরি করবে, রিকোয়ারমেন্ট অফ দ্য শিডিউল 3, শিডিউল 3 রিকোয়ারমেন্ট অনুসারে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আদার যদি কোন স্ট্যাচুরি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো তৈরি করতে হবে। আর আমাদের এই যে বললাম এএস এনডিএস অনুসারে করতে হবে, হ্যাঁ। আর এইগুলো আমরা আলোচনা করলাম। এরপরে দেখো আমরা যে কি আছে দেখি এখানে, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা বলে দেওয়া ভালো, খুব ছোট্ট করে বলে দেবো যদি পাওয়া যায়। ডিভিশন অফ প্রফিটটা যদি থাকে এখানে, ডিভিশন অফ প্রফিটটা যদি থাকে তাহলে এটা বলে দিলে তোমার মোটামুটি এই জিনিসটা হয়ে যাবে। এখানে তোমার ইয়েগুলো দেওয়া আছে, এই ডিক্লারেশন অফ প্রফিট, ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড অফ এটা তোমার একটু বলে দিই। ডিক্লারেশন পেমেন্ট অফ ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটা সবসময় মনে রাখবে আউট অফ প্রফিট থেকে, ফ্রি রিজার্ভ থেকে দিতে হয়। এটা একটু মনে রাখো, এটা কিন্তু ফ্রি রিজার্ভ থেকে দিতে হয়, এটা একটু আপাতত মনে রাখো, ফ্রি রিজার্ভ থেকে এটাই আসে তোমাদের। হ্যাঁ, হয়তো বললো, হ্যাঁ, যে সিআরআর থেকে দেওয়া যাবে, হ্যাঁ, রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন থেকে দেওয়া যাবে, ঠিক আছে। আর তোমার বলা হলো যে জেনারেল রিজার্ভ থেকে দেওয়া যাবে, তাহলে কোনটা রাইট? হ্যাঁ, জেনারেল রিজার্ভটা ফ্রি রিজার্ভ, সিআরআর ফ্রি রিজার্ভ নয়, রিভ্যালুয়েশন ফ্রি রিজার্ভ নয়, ঠিক আছে।
তাহলে জেনারেল রিজার্ভ থেকে দেওয়া যাবে, সিআরআর থেকে অনেক বোনাস শেয়ার দেওয়া যায় অনলি ক্যাপিটাল ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, যখন বাইব্যাক হয় তখন এটা ক্রিয়েট করতে হয়। ওকে, তাহলে আজকে এইটুকুই তোমাদের জন্য এটা বললাম। এরপরে আমরা এমসিকিউ তে যাব। হ্যাঁ, এমসিকিউ তে যাব। তোমাদের এমসিকিউ তে আমি চলে যাচ্ছি। এখানে আমি এটা তৈরি করেছি, যে রুলস এন্ড রেগুলেশন গুলো লেখা আছে এখানে, কোম্পানি অ্যাক্টিভ যেটা আমি পড়ালাম, ঠিক আছে। এরপর আমরা এমসিকিউ তে চলে যাই। বেশি এমসিকিউ করবো না, দেখো গোটা কয়েকটা এমসিকিউ করি, তারপর কালকে এটা ধরবো আবার। প্রায় এটা তোমার 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি কয়েকটা এমসিকিউ করে নি, আজকের এটা শেষ করবো, বেশি করবো না। কোম্পানি মিনিং অফ কোম্পানি বুকস অফ অ্যাকাউন্ট থেকে যে প্রথম 15টা এমসিকিউ আজকে করবো, ঠিক আছে। দেখো তোমরা, আমি পড়িয়েছি সেখান থেকে এমসিকিউ আছে, যদি মন দিয়ে দেখে থাকো তাহলে এখানে করতে পারবে। কোম্পানির ডেফিনেশন কোথায় দেওয়া আছে দেখো, সেকশন, কোম্পানি ডেফিনেশন কোথায় দেওয়া আছে, সেকশন 220 তে আলোচনা হয়ে গেছে আমাদের। which of the following is not a characteristic of a company, কোনটা কোম্পানি নয়? সেপারেট লিগ্যাল এন্টিটি, লিমিটেড লাইবিলিটি, আনলিমিটেড লাইফ, আনলিমিটেড মেম্বার। আনলিমিটেড মেম্বার আমাদের কোম্পানি নয়। দাঁড়াও, এখানে কিন্তু ভুল হতে পারে। which of the following is not a characteristic of a company, separate entity characteristics, লিমিটেড লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি কোম্পানি আছে, শেয়ার ক্যাপিটাল হোল্ডাররা। আনলিমিটেড লাইফ, আনলিমিটেড লাইফ, আনলিমিটেড মেম্বার। আনলিমিটেড মেম্বার এখানে হবে না, আনলিমিটেড লাইফ এখানে হবে। আনলিমিটেড লাইফ হয় না, কারণ কোম্পানি যার জন্ম হয়েছে সে তার একদিন মৃত্যু হবে, জন্মালে মরিতে হবে, তাই না? আনলিমিটেড লাইফ হয় না, এইটাই হচ্ছে অ্যান্সার হবে। আর আনলিমিটেড মেম্বার তখন হতে পারে, পাবলিক কোম্পানি তো আনলিমিটেড মেম্বার, ওর তো সীমা নেই। তাহলে এটা আমার অ্যান্সার হবে না, অ্যান্সার হবে সি। মিনিমাম নাম্বার অফ মেম্বার্স রিকোয়ার্ড ফ্রম এ প্রাইভেট কোম্পানি, মিনিমাম নাম্বার হচ্ছে 2, প্রাইভেট কোম্পানিতে মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম হচ্ছে 7। এরপরে বুকস অফ অ্যাকাউন্ট মাস্ট বি মেনটেন অ্যাট অফিস লোকেশন। হ্যাঁ, রেজিস্টার অফিস অফ দ্য কোম্পানি। পড়ে নিয়েছে বুকস অফ কোথায় মেনটেন করতে হবে, অফিস অফ দ্য, কোথায় লেখা আছে বলতো? বুকস অফ অ্যাকাউন্ট 128, সেকশন 128 এ অনেকগুলো সেকশন আমি পড়েছি, 128 এর 2 পড়েছি, 128 এর 5 পড়েছি, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। বুকস অফ অ্যাকাউন্ট মাস্ট বি মেনটেন অ্যাট অফিস লোকেশন, কোথায়? রেজিস্টার অফিস অফ দ্য কোম্পানি। হ্যাঁ, ব্রাঞ্চ আমার যখন যদি আমাকে এটা ডিফার করি, তাহলে কিন্তু কোম্পানি কি করবে, রেজিস্ট্রেশন দিবে, তার একটা চিঠি করে আরসিকে জানাবে 7 দিনের মধ্যে চেঞ্জ করলে। অফিস অ্যাড্রেস যদি বুকস অফ অ্যাকাউন্ট রাখার জায়গা যদি চেঞ্জ করে 7 দিনের মধ্যে, 7 ডেজের মধ্যে আরসিকে জানাতে হবে যে আমি এখানে রাখছি না, আমি অন্য জায়গায় রাখবো। রেজিস্টার অফ দ্য মেম্বার্স মেনটেন আন্ডার হুইচ সেকশন, এই যে পড়ালেন রেজিস্টার অফ দ্য মেম্বার 88, সেকশন 88, ঠিক আছে। হয়ে গেল, রেজিস্টার মেম্বার হচ্ছে 88, মনে রাখবে এই 88 মানে 88 থেকে 122 সেকশন, এটা সম্পূর্ণ ওদের অফিস মেইনটেন্যান্স। সেকশন 8 কোম্পানি অ্যাক্টের 88 থেকে 122 টোটালটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত, ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত। এইটটি এইট থেকে 22, ঠিক আছে। আর ওই শেয়ার ক্যাপিটাল যেটা বললাম 40 থেকে 42 থেকে 72 যেটা বললাম শেয়ার ক্যাপিটাল সংক্রান্ত, আর 73 থেকে 87 পর্যন্ত চার্জ সংক্রান্ত, ঠিক আছে। এগুলো টোটাল একটু ভালো করে দেখবে, সব পড়তে হবে, সব পড়লে তুমি একবার স্ট্রং হয়ে যাবে। which of the following is not a statutory book, দেখো ক্যাশ বুক স্ট্যাচুটরি বুক নয়, দেখো রেজিস্টার অফ চার্জ আছে, রেজিস্টার অফ ডাইরেক্টরস আছে, ক্যাশ বুক নয়, রেজিস্টার অফ মেম্বার আছে, তাই না। annual return must be filled within the how many days, দেখো 60 days বলে দিয়েছিলাম, সে ডেট দিয়ে দেখালাম একটা, annual মিটিং হওয়ার
তোমার অ্যানুয়াল মিটিং হবে, তার 7 দিনের মধ্যে আরসিকে রিপোর্ট দিতে হবে 7 দিনের মধ্যে। রেস্ট অফ ডিবেঞ্চার হোল্ডার ইজ মেনটেন আন্ডার, হ্যাঁ ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে 71। A public company must have a minimum paid up share capital. A public company must have minimum of share capital 5 lakh rupees, 5 lakh, 10 lakh, no limit. পাবলিক কোম্পানি এখনো পর্যন্ত মিনিমাম সিকিউরিটি বলা নেই, এটা ভুল আছে অ্যান্সারটা। ওকে, এটা হবে নো লিমিট। বই যা দেবে আমি ভুল ঠিক করে দেবো, ঠিক চিন্তা নেই তোমাদের। ফরেন রেজিস্টার অফ মেম্বার ক্যান বি মেনটেন ইন ইন্ডিয়া অনলি, এনি countries specified by the company only in the neighboring countries specified the company যেখানে বলবে আরসিকে রিপোর্ট দিয়ে সেখানে। মিনিটস অফ দ্য বোর্ড মিটিং মাস্ট বি কেপ ফর কত, যতই এই মিনিটসটা কিন্তু পার্মানেন্টলি রাখতে হয়, ঠিক আছে। আর 8 ইয়ার্স হচ্ছে বুকস অফ অ্যাকাউন্ট। হুইচ ফর্ম ইজ ইউজ টু ফিলিং অ্যানুয়াল রিটার্ন, MGT 7। MGT 7 ম্যানেজমেন্টের ফর্ম স্যাংশন হচ্ছে 1% কোম্পানি 1 মেম্বার থাকে, ঠিক আছে। Register of contact must be maintained, details contact in which director have a direct or indirect interest. Books of account must be preserved, দেখো বললাম 8 years। Books of account কতদিন রাখতে হবে, 8 years। হ্যাঁ, এটা বলা আছে 128 এর 5 এ বলা আছে, ঠিক আছে। এই 15টাই কোশ্চেন থাক আজকে, এরপরে আমি কালকে বাকিগুলো আলোচনা করব। আশা করি এই চ্যাপ্টারটা শেষ হলে তোমরা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টস এই ব্যাপারটা আমি ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে সেগুলো শুরু করব, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।